হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরো সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ শনিবার 25 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 8 জুন 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, বলছিলাম জ্যৈষ্ঠ মাস চলছে, আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস আরও কত না ফলের পসরা সাজিয়ে রেখেছে প্রকৃতি। আর দেশি বিদেশি নানান জাতের ফল যদি দেখতে বা চিনতে চান, তবে আপনাকে যেতে হবে রাজধানীর খামারবাড়ির কেআইবি চত্বরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 3 দিনের জাতীয় ফল মেলার আজই শেষ দিন। দর্শক, আজ আপনাদের নিয়ে যাব এমনই একটি ফলের গাছ দেখাতে। একটি বৃক্ষ কত বড় হতে পারে, তাও যদি সেটি হয় আম গাছ। প্রায় 3 বিঘা জমি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে 200 বছরের প্রাচীন গাছটি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায়। দর্শক, সহকর্মী ফাতেমা ছোগরার মাধ্যমে আমরা গাছটি একটু ঘুরে দেখব। ফাতেমা, আপনি আম গাছটির সামনেই দাঁড়িয়ে আছেন, সেই ঐতিহাসিক আম গাছ। আপনার মধ্যে দিয়ে একটু আম গাছটি ঘুরে দেখতে চাই। সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই, প্রতি বছরই গাছটি 50 থেকে 60 মণ আম দেয়। এবার কেমন হয়েছে আমের উৎপাদন? হ্যাঁ সারিকা, আমি এখন আছি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি এলাকায়। এখানে 200 বছরের পুরনো একটি আম গাছ রয়েছে, যেটি প্রায় 2 বিঘা জুড়ে রয়েছে। আমি যদি দর্শকদের একটু দেখাই যে এই আম গাছটি কিন্তু অনেক পুরনো এবং একটি মাত্রই আম গাছ 2 বিঘা জমি জুড়ে রয়েছে। এর শাখা প্রশাখা ডালপালা কিন্তু অক্টোপাসের মতন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেমনটি আমরা জানি সারিকা, যে আম গাছ মূলত কিন্তু এক কাণ্ড বিশিষ্ট হয়, কিন্তু এই আম গাছটির এই ডালপালার কারণে কিন্তু একটা বিশেষ আকৃতি ধারণ করেছে, যে কারণে দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এই আম গাছটি দেখতে আসে। প্রায় এই গাছটি 80 থেকে 90 ফুট উঁচু এবং এখানে 20টি শাখা রয়েছে এবং অসংখ্য শাখা রয়েছে। এই শাখাগুলোর দৈর্ঘ্য প্রায় 40 থেকে 50 ফুট বলা চলে। এই গাছটি থেকে প্রায় 70-80 মণ আম হয়। এটা কিন্তু সূর্যপুরী জাতের আম। তো এই জাতের আম কিন্তু রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এর আম যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু এই আমটি হারভেস্ট করা হয়। আর এখানে প্রতি কেজি আম, এই সূর্যপুরী জাতের আম বিক্রি হয় 40 থেকে 50 টাকা কেজি দরে। তবে এই গাছের বিশেষত্বের কারণে এই গাছের আম কিন্তু 100 টাকা বিক্রি হয়। তো এই গাছের যিনি মালিক রয়েছে বংশানুক্রমিক অনুযায়ী সাইদুর রহমান, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে এই গাছ থেকে তিনি বছরে প্রায় 1.5 লক্ষ টাকা আয় করেন এবং প্রতি বছর এই আম গাছটি দেখতে দূর দূরান্ত থেকে লোক আসে, যেটি 20 টাকা টিকিট করে এই আম গাছটি দেখতে হয়। তো একটা আয়ের অংশও কিন্তু এর সাথে যুক্ত হয়েছে। সারিকা। ফাতেমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আম গাছ, যেটি কিনা প্রকৃতির আপন খেয়ালে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ঠাকুরগাঁয়ে। শুধু ঠাকুরগাঁও নয়, এটি পুরো বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। এবং এই আম গাছটি দেখতে পৃথিবীর বিভিন্ন থেকে পর্যটক প্রান্তি থেকে চলে আসে। দর্শক, এবারে চলে যাব আমরা আমাদের পরবর্তী আয়োজনে। এবারের আয়োজন পত্রিকায়। আমরা দেখে নেব আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা শুরু করব সমকাল দিয়ে। ডিসেম্বরের মধ্যে কমে আসবে মূল্যস্ফীতি। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী, বাজেট ঘাটতি নিয়ে চিন্তার কারণ নেই, সংকোচনমূলক নীতি কৌশল অব্যাহত থাকবে, সব বাজেটেই সব অর্থমন্ত্রী ব্যাংক থেকে ঋণ নেন। বেনজিরের কালো টাকা সাদা করার সুযোগ নেই। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিনা প্রশ্নে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। তবে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
আইনি প্রক্রিয়ার মধ্যে থাকায় তিনি এ সুযোগ করতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। অবৈধ অর্থ ব্যাংকে আনতে কালো টাকা সাদার সুযোগ। অবৈধ ব্যাংক ব্যবস্থায় নিয়ে আসার জন্যই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এটাকে বড়শিতে আধার কেথে মাছ ধরার সঙ্গেও তুলনা করেন। দর্শক, চলে যাব প্রথম আলোতে। অপেক্ষা করুন, মূল্যস্ফীতি কমবে 6 মাস পর, অথচ 15 মাস ধরে মূল্যস্ফীতি 9% উপরে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। বাজেট প্রস্তাবের পরদিন সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ, মূল্যস্ফীতি সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন। খেলাপি ঋণ মোটা তাজাকরণ কর্মসূচির সাফল্যে অভিনন্দন। 2009 সালে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। 2024 সালে খেলাপি ঋণ 1,82,295 কোটি টাকা। বাজেটে ভ্যাট আদায়ের লক্ষ্য খেলাপি ঋণের সমান। চলে যাব কালের কণ্ঠে। রিজার্ভের চেয়ে বেশি দরকার মানুষের চাহিদা পূরণ। রিজার্ভ কত আছে না আছে তার চেয়েও বড় বিষয় দেশের মানুষের চাহিদা পূরণ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। সংকট সমাধানে কোনো বিশেষ উদ্যোগ নেই। মূল্যস্ফীতি রোধে বাজেটের পদক্ষেপ যথেষ্ট নয়। কর ফাঁকি দেওয়া লোকদের উৎসাহিত করা হচ্ছে। বাজেট পর্যালোচনায় সিপিডি। চলে যাব দৈনিক ইত্তেফাকে। আরও সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন ছিল আর্থিক নীতি, বলেছেন ডক্টর আব্দুর রাজ্জাক। নেপালে আটক সিয়াম কলকাতা সিআইডির হেফাজতে। ঝিনাইদহ থেকে আওয়ামী লীগ নেতা গ্যাসবাবু আটক। দর্শক, চলে যাব সবশেষ পত্রিকা বণিক বার্তায়। মে মাসে 3 বছরের সর্বোচ্চ রেমিটেন্স এলেও রিজার্ভের ক্ষয় থামেনি। রিজার্ভের পরিমাণ গত 5 জুন ছিল 1,867 কোটি 16 লাখ ডলারের কিছু বেশি। এক সপ্তাহ আগে 29 মে তা ছিল 1,872 কোটি 24 লাখ ডলার। বেসরকারি খাতে বিনিয়োগ প্রতিবন্ধকতা বেড়ে যাওয়ার আশঙ্কা। ব্যবসায়ীরা বলছেন, সরকারের ঋণ গ্রহণে ব্যাংক নির্ভরতা বাড়ায় তা বেসরকারি বিনিয়োগে ঋণ প্রাপ্তি কঠিন করে তুলতে পারে। আবার শুল্ক আরোপের ফলে বিনিয়োগ নিরুৎসাহিত হবে বেসরকারি খাতে। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী প্রসঙ্গে। দর্শক, গাইবান্ধায় সরকারি খাদ্য গুদাম থেকে চাল ও গম উধাও। এ বিষয়ে আমরা আরও জানবো। গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। আসাদ, এমন একটি ঘটনা কিভাবে ঘটলো? কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিনা, বা কে বা কারা এর সাথে জড়িত জানা গিয়েছে কিনা কিছু? আচ্ছা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা সদর উপজেলা খাদ্য গুদামের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে আজকে তো শনিবার, ছুটির দিন, এখানে আসলে আমরা কাউকে পাইনি। তো গাইবান্ধার পলাশবাড়ির খাদ্য গুদাম থেকে 200 মেট্রিক টন গম এবং চাল উধাও হয়ে গেছে। এটা বিভাগীয় তদন্তের পরে এই ঘটনার সত্যতা মিলেছে বলে আমি জানতে পেরেছি। এই ঘটনায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সিদ্দিককে অন্যত্র বদলি করা হয়। তার বিরুদ্ধে পলাশবাড়ি থানায় দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ করা হয়েছে। গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানতে পেরেছি, পলাশবাড়ি খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 3,200
50 মেট্রিক টন। গত 17 মে পর্যন্ত ওই গুদামে 3,481 মেট্রিক টন চাল ও গম মজুদ ছিল। ওই সময় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ মামুন সিদ্দিকী। নিয়মিত গুদাম পরিদর্শনের অংশ হিসাবে 17 মে ঢাকা থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাকওয়াত হোসেন গাইবান্ধায় আসেন। তিনি গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমানকে নিয়ে পলাশবাড়ি যান। এ সময় তিনি খাদ্য গুদামে মজুদ রাখা চাল ও গমের বস্তার হিসাবে গড়মিল দেখতে পান। বিষয়টি তদন্তের জন্য 5 সদস্যের কমিটি গঠন করা হয়। এটা গাইবান্ধার সহকারী খাদ্য নিয়ন্ত্রক সাকিব রেজওয়ানকে আহ্বায়ক করা হয়। তদন্তে 199.768 মেট্রিক টন চাল ও গম ঘাটতি পাওয়া যায়, যার মূল্য প্রায় 1,29,43,700 টাকা। এরপর অধিদপ্তর থেকে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে অন্যত্র বদলি করা হয়। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক পলাশবাড়ি থানায় লিখিত অভিযোগ করেছেন এবং মামলাটা চলছে এবং দুদকে চলছে। এখন পর্যন্ত আপনার যেটা জানতে পেরেছি আমি, গাইবান্ধার যে জেলা নিয়ন্ত্রক খাদ্য নিয়ন্ত্রক রয়েছে সে পলাশবাড়ি থানায় আপনার এটা অভিযোগ দায়ের করেছে এবং দুদকে মামলা পরিচালনা করছে বলে জানতে পেরেছি। এবং আপনার এখন পর্যন্ত তাকে আমি পরবর্তীতে জেলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাইনি। তাকে কিন্তু আমি ফোনে তার সাথে যোগাযোগ করতে পাইনি। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। আসাদুজ্জামান মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাইবান্ধায় চাল গম উধাও হওয়ার ঘটনা নিয়ে আমরা জানছিলাম। এবারে চলে যাব আমাদের নিয়মিত আয়োজন জন্মদিনে। দর্শক, 8 জুন আজকের এই দিনটি আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের জন্মদিন তাদেরকে সকাল 24-এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দিনটি অনেক ভালো কাটুক, রঙিন কাটুক এই কামনা করছি। এবার আমরা জানবো 8 জুন এই দিনটিতে কোন কোন বিশিষ্ট ব্যক্তি জন্ম নিয়েছেন। তাদের জন্মদিনের শুভেচ্ছা তো জানাবোই, সেই সাথে তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা জেনে নেব। 1897 সালের এই দিনে জন্মগ্রহণ করেন লেখক ও ঔপন্যাসিক মনীন্দ্রলাল বসু। তিনি বিশিষ্ট রোমান্টিক উপন্যাস রমলার জন্য জনপ্রিয়তা লাভ করেন। প্রবাসী পত্রিকাতেই ধারাবাহিকভাবে তার রোমান্টিক উপন্যাস রমলা প্রকাশিত হয়েছিল। তার রচিত অপর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল জীবনায়ন, সহযাত্রিনী, স্বপ্ন, মায়াপুরী, রক্তকমল, সোনার হরিণ, সোনার কাঠি শিশু ও কিশোরদের জন্য গল্পগ্রন্থ। 1955 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ পদার্থবিদ কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরিচালক। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাও। 1977 সালের এই দিনে জন্মগ্রহণ করেন হিপ হপ গায়ক গীতিকার কানইয়ে ওমারি ওয়েস্ট। তার কাজ এবং স্পষ্টবাদী ব্যক্তিত্বের জন্য প্রশংসা এবং সমালোচনা উভয়ই লাভ করেছেন। তিনি সঙ্গীত প্রযোজক হিসেবে জে-জি এবং অ্যালিশিয়া কিসের মতো শিল্পীদের জন্য সফল গান প্রযোজনা করেছেন। 1975 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল শিল্পা শেঠি কুন্দ্রা। 1993 সালে বাজিগর চলচ্চিত্রে অভিষেকের পর থেকে প্রায় 40টি বলিউড, তামিল, তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। শিল্পা প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন 1994 সালে আগ সিনেমায়। 2002 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আমেরিকান মধ্য দূরত্বের দৌড়বিদ আথিং মু। তিনি ইতিহাসের সর্বকনিষ্ঠ মহিলা যিনি একটি স্বতন্ত্র ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টে অলিম্পিক এবং বিশ্ব শিরোপা জিতেছেন। 19 বছর বয়সে মু 2020 টোকিও অলিম্পিকে 800 মিটারে স্বর্ণপদক জিতেছেন। তিনি 800 মিটার 2022 বিশ্ব চ্যাম্পিয়ন, প্রথম আমেরিকান মহিলা যিনি দূরত্ব ধরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন। দর্শক, কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, গেল কয়েকদিন ধরেই আকাশ মেঘলা সহ হঠাৎই ঝরছে বৃষ্টি এবং আবহাওয়া অধিদপ্তর বলছেন যে আজও দেশের 8 বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন দেখে আসি কোন জেলাগুলোর কী পরিস্থিতি এবং সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জানব।
দেখে নেব গেল 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.7 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা 30.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 37.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29.4 ডিগ্রি সেলসিয়াস। এবং বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে 23 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় 37.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম সকালে কাজের প্রয়োজনে ঘরের বাইরে বেরোলে আপনাদের বৃষ্টির মুখোমুখি হতেই পারে। দর্শক, অবশ্যই বাইরে বেরোলে ছাতা কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেরোবেন। রাঙামাটির আনারসের সুখ্যাতি রয়েছে দেশ জুড়ে। জেলায় উৎপাদিত আনারসের সিংহভাগ উৎপাদন হয় ননিয়ারচরে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বড় ব্যবসায়ীরা হাটে না গিয়ে সরাসরি বাগান থেকে চাহিদা ও পছন্দ মতো আনারস কিনছেন। ভূপ্রকৃতি ও অনুকূল পরিবেশ থাকায় আনারসের চাষও দিন দিন বাড়ছে। এক মনে আনারস কাটায় ব্যস্ত শ্রমিকরা। এরপর দল বেঁধে কাঁধে করে প্রায় 200 মিটার খাড়া ঢাল বেয়ে সেই আনারস আনা হয় সড়কের ধারে। রাঙামাটি জেলার আনারসের সুখ্যাতি দেশ জুড়ে। এখানে উৎপাদিত আনারসের বেশিরভাগ আবাদ হয় নানিয়ারচরে। তাই নানিয়ারচরকে বলা হয় আনারসের রাজধানী। এখানে যেদিকে দৃষ্টি যায় চোখে পড়বে আনারস বাগান। একসময় কৃষকরা নৌপথে আনারস নিয়ে আসতো বাজারে, কিন্তু যাতায়াত ব্যবস্থার উন্নতির ফলে বদলে গেছে সেই চিত্র। এখন ব্যবসায়ীরাই চলে যান বাগানে, দরদাম ঠিক করে কাটা হয় আনারস। বাগান থেকেই ট্রাক ভর্তি হয়ে চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। ফুটি বিকেতে 8,000 9,000 এভাবে চারা ধরে ওই হিসেব করে মনে হয় এই বছর তো সারের দাম বেশি, হয়তো তেমন বেশি লাভবান হতে পারবো না। আমরা যতটুকু খরচ করি কিন্তু তার মূল্য কিন্তু পাই না আমরা। তারপরও করতে হয়, না হলে তো পেটের ভাত যাবে না। সারাদিন যদি কাজ করলে হয়তো 1,000 1200 বা অর্ধ দিবস কাজ করলে বা 500 600 এইরকম আর কি। বাগান থেকে সরাসরি পরিবহন সুবিধার ফলে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরাও। আগে তো নদীর কাছে নিতে হয়েছে, বোট ভরতে হয়েছে, বোট থেকে আবার গাড়িতে আনলোড করতে হয়েছে। সড়ক যোগাযোগ ভালো দেখে আমরা খেতে না গাড়ি ঢুকাইতে পারতেছি। মালদা নিতে পারছি থেকে খরচটা কম, কেয়ারি কম, এর দিকে একটু 2 পয়সা পাইতেছি। অনুকূল পরিবেশ থাকায় আনারস চাষ দিন দিন বাড়ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। আবহাওয়াগত যে অনুকূল পরিবেশ দরকার, আনারস চাষের জন্য অম্লীয় মাটি দরকার, প্রত্যেকটা গুণাবলী আমাদের নানিয়ারচরে বিদ্যমান। এজন্য আমাদের এই পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটি জেলাতে বিশেষ করে নানিয়ারচরে বেশি পরিমাণে এই জাতের আনারসগুলো চাষ করা হচ্ছে এবং আপনি লক্ষ্য করে থাকবেন এটার সম্প্রসারণ কিন্তু বাড়ছে ধীরে ধীরে, আরও নতুন নতুন পাহাড়ও এর আওতায় আসছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর রাঙ্গামাটি জেলায় 2550 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে, যার মধ্যে নানিয়ারচরে চাষ হয়েছে 1400 হেক্টর জমিতে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। দর্শক, জানছিলাম ফলের খবর। এবার নিয়ে যাই অন্য প্রসঙ্গে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে সফলভাবে ডক করেছে বোয়িংয়ের নতুন স্টারলাইনার মহাকাশযান। প্রায় 27 ঘন্টার ফ্লাইটের পর কক্ষপথে পৌঁছে প্রবীণ 2 মহাকাশচারী ব্যারি বুচ উইলমোর এবং সুনি উইলিয়ামসকে বহনকারী এই মহাকাশযান মহাকাশ স্টেশনে নিচে গিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাদের। চলুন একটি প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা দেখে আসি বিস্তারিত।
উষ্ণ আলিঙ্গন ও করতালিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্বাগত জানানো হচ্ছে নাসার একসময়ের ঝানু ও দক্ষ 2 নভোচারী ব্যারি উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে। 2 নভোচারীর 27 ঘন্টার দীর্ঘ মহাকাশ যাত্রায় রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। তাদের তৈরি স্টারলাইনার নামের মহাকাশযানে চেপেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ISS এ পৌঁছান নভোচারীরা। এতদিন শুধু ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স এর নভোযান ব্যবহার করে ISS এ ক্রু ও মালামাল সরবরাহ করা হতো। এবার যুক্ত হলো বোয়িং। ব্যারি উইলমোর ও ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামসকে দেয়া হয় পরীক্ষামূলক এই যাত্রার গুরুভার। এতে আপাতত সফল তারা। ব্যারি ও সুনিকে এখানে দেখে আমরা বেশ আনন্দিত। সফলভাবে উৎক্ষেপণ ও ডকিং এর জন্য মিশনের কন্ট্রোল সেন্টারের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। পরিবার ছেড়ে মহাকাশে এসেছি, তবে আমাদের এখানে আরেকটি পরিবার আছে যারা অসাধারণ। এমন পরিবার পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমরা বেশ রোমাঞ্চিত। নিচে গিয়ে তারা আমাদের স্বাগত জানিয়েছে। সবাইকে ধন্যবাদ। এর চেয়ে দারুণ অভ্যর্থনা হতে পারে না। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে সংযুক্ত অবস্থায় স্টারলাইনার ও 2 ক্রু সেখানে থাকবেন 8 দিন। এরপর শুরু হবে পৃথিবীতে ফিরতি যাত্রা। বোয়িং স্টারলাইনারের এই মনুষ্যবাহী মিশনের আগে গেল 2022 সালে সফলভাবে পরীক্ষামূলক মিশন পরিচালনা করা হয়। সে দফায় অবশ্য সেই যানে মানুষ ছিল না। মাসুম রাব্বি, চ্যানেল 24। দর্শক, জৈব সারে পরিণত হচ্ছে খাদ্য বর্জ্য। সারা জাগানো এক অ্যাপে এমন কর্মযজ্ঞ চলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। উদ্যোক্তারা বলছেন এতে রিসাইক্লিং খরচ কমে সুরক্ষিত হচ্ছে অর্থ। জৈব সার সংকটের সমাধানেও মিলছে এতে। দর্শক, আরও একটি প্রতিবেদন আমরা দেখব। পুষ্টি চাহিদা মেটাতে প্রতিদিনই আমরা খেয়ে থাকি নানান ফলমূল, শাকসবজি, যার অনেকাংশই আবার চলে যায় উচ্ছিষ্ট হিসাবে। হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে বাড়িঘরের এসব খাদ্যবর্জ্য পাঠানো হয় শোধনাগারে, যাতে খরচ হয় প্রচুর অর্থ। সাশ্রয়ে একটি অ্যাপ উদ্ভাবন করেছে দুবাইয়ের এক প্রতিষ্ঠান। রিলুপ নামে এই অ্যাপের মাধ্যমে সহজেই আলাদা করা যায় বিভিন্ন আকারের খাদ্যবর্জ্য। এতে ডাম্পিং খরচের পাশাপাশি কমছে পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ। গেল 4 বছরে 100-এরও বেশি হোটেল, রেস্তোরাঁ যোগ দিয়েছে আমাদের সঙ্গে। 2021 সালে চালুর পর 10 লাখ টন কেজির বেশি খাদ্য বর্জ্য সরিয়ে নিয়েছি আমরা, যাতে রোধ করা গেছে 1,20,000 টনের বেশি কার্বন গ্যাস। সংগ্রহ করা খাদ্যবর্জ্যকে কম্পোস্টে পরিণত করে এই সার্কুলার ইকোনমি ডিজিটাল অ্যাপ। সময় লাগে প্রায় 12 সপ্তাহ। উদ্যোক্তারা বলছেন খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সরকারি লক্ষ্য পূরণে সহায়তা করবে এই প্রযুক্তি। খাদ্য বর্জ্যে প্রচুর পুষ্টি রয়েছে, যা আমাদের মাটির গঠনকে উন্নত করে। আপনি জানেন, আমরা বালুময় মরুভূমিতে বসবাস করি। খাদ্য বর্জ্যকে জৈব সারে পরিণত করতে পারলে আমাদের খাদ্য নিরাপত্তায় সুরক্ষিত করা সম্ভব। মোট খাদ্যের 90% আমদানি করে থাকে উপসাগরীয় তেল উৎপাদক দেশটি। তাই নজর দিয়েছে গৃহজাত খাদ্য উৎপাদন বৃদ্ধিতে। খামারিরা বলছেন লক্ষ্য পূরণে ভূমিকা রাখবে এই জৈব সার। খাদ্য ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি হলো প্রাকৃতিক জৈব সার। এটি ফল, মূল ও শাকসবজি উৎপাদনে প্রভাব ফেলে। বলতে পারেন ভবিষ্যতে খাদ্য নিরাপত্তায় এটি কৃষকদের ব্যাপকভাবে সহায়তা করবে। 2022 সালে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ফুড লস অ্যান্ড ওয়েস্ট ইনিশিয়েটিভ নেমা জানায় প্রতি বছর খাদ্যে অপচয় হয় $1.6 বিলিয়ন, যা 2030 সালের মধ্যে অর্ধেকে নামানোর পরিকল্পনা সরকারের। মামুন উর রশিদ, চ্যানেল 24। দর্শক, আগামী 17 জুন ঈদুল আজহা কিংবা কুরবানির ঈদ। আমরা বণিক বার্তা একটি শিরোনাম দেখছিলাম, বাংলাদেশের জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ উদযাপন করা হবে 17 জুন। দর্শক, ঈদকে সামনে রেখে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দর্শক, এই কামনা করে শেষ করছি আজকের আয়োজন। দেখা হবে নতুন দিনে নতুন নতুন সব আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।